আজকের এই ভিডিওটি হচ্ছে ট্রাইব্যুনাল হেয়ারিং সম্পর্কে। দেখুন, ট্রাইব্যুনালে ৩ প্রকারের কাজ হচ্ছে, ৩ ধরনের কাজ হচ্ছে। এক, ট্রাইব্যুনাল থেকে কিছু মানুষের নাম ভোটার লিস্টে অ্যাড হচ্ছে, কিছু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, এবং ৩ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু মানুষকে পেন্ডিং রাখা হচ্ছে, তাদেরকে দ্বিতীয়বার হেয়ারিং এর জন্য ডাকা হচ্ছে বা হবে। তো এখানে সবথেকে বড় যেটা চিন্তার বিষয় যে কাদের নাম ডিলিট হচ্ছে। তো যাদের নাম ডিলিট হচ্ছে কাদের, সেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশন থেকে বা যাদের হেয়ারিং হয়েছিল তাদের মধ্যে অনেকের নাম যোগ্য ভোটার হিসেবে ভোটার লিস্টে চলে এসছে এবং তাদের অনেকে ভোটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে তার উপরে কেউ কমপ্লেন করে দিয়েছে, তার ভোটার কার্ডের নাম্বার ধরে তার এগেনস্টে কেউ একজন ট্রাইব্যুনালে অ্যাপিল করে দিয়েছে। এবং এই যে অ্যাপিলটা যে কেউ করতে পারে, ঠিক আছে। আপনার প্রতিবেশী, আপনি হয়তো জানেন আপনার গ্রামে একটা লোক আছে, যে লোকটা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসছে বা যার কোনো কাগজ নেই, এরকম আপনার পাড়াতে আছে। এবার আপনার কি হলো যে আপনি দেখছেন যে ওর সঙ্গে তো সরাসরি আপনি তর্ক বিতর্কে যাবেন না। আপনি কি করলেন যে আপনি একটা সুযোগ পেয়েছেন তার এগেনস্টে অ্যাপিল করার, কমপ্লেন করার, আপনি ওখান থেকে ট্রাইব্যুনালে অ্যাপিল করে দিলেন। সেই সব কেসের অনেক যোগ্য ভোটারের নাম সেখান থেকে বাদ যাচ্ছে। এটা সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়। কারণ হয়েছিলটা কি, হেয়ারিং এর সময় যেটা হয়েছিল যে অনলাইনে যেটা আপলোড হয়েছিল সেখানে অনেক ভোটারের 2002 সালের লিস্ট এবং আধার কার্ড শুধু আপলোড হয়েছিল। অনেকের সম্পূর্ণ ডকুমেন্টস বা সেই 11টা ডকুমেন্টস আপলোড হয়নি, এবং সেই 2002 এবং আধার কার্ড আপলোড হয়েছিল, সাথে হার্ড কপি মানে তার জমা দেওয়া জেরক্স কপির ওপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভোটারটা যোগ্য না যোগ্য নয়, ভোটারটার যোগ্যতা অযোগ্যতার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হার্ড কপি জেরক্স কপি দেখে। এবার এখান থেকে যে নামগুলো ডিলিট হচ্ছে সেটা, এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আসা উচিত যে এই ভোটারদের নাম ডিলিট না করে এরকম একটা রিহেয়ারিং এর সুযোগ দেওয়া হয় উচিত। কেন? যে এদের হয়তো অনলাইনে আপলোড হয়েছে শুধু আধার কার্ড 2002 সালের লিস্ট, কিন্তু এদের হার্ড কপি আছে, জেরক্স আছে, সমস্ত ডকুমেন্টস আছে। আর সমস্ত ডকুমেন্টস আছে বলে কোনো না কোনো ডকুমেন্টস দেখেই তাদের যোগ্যতা বিচার করে তো তার আগের অফিসার্সরা, জুডিশিয়াল অফিসার্স হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স হোক, এই ইয়ারও কোনো না কোনো একটা ডকুমেন্টস দেখে তাদেরকে যোগ্য বলে বিবেচনা করেছিল, ঠিক আছে। তো তাদেরকে একটা এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আসা উচিত। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে যে কাদের পাস হচ্ছে। এবার ট্রাইব্যুনাল থেকে পাস হচ্ছে কাদের, যে যাদের ধরেন 11 ডকুমেন্টস আপলোড হয়েছিল 11 ডকুমেন্টস এর মধ্যে থেকে। এবার এখানে দুটো কথা বলার আছে, একটা হচ্ছে নো ম্যাপিং আর একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। নো ম্যাপিং এর ক্ষেত্রে আপনার কমিশনের নির্ধারিত সেই 11টা ডকুমেন্টস এর মধ্যেই আপলোড করার সুযোগ ছিল, অন্য কোনো ডকুমেন্টস আপলোডের সুযোগ ছিল না। সে 11টা ডকুমেন্টস হচ্ছে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, কলেজ ইউনিভার্সিটি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, 1987 সালের আগের কোনো ডকুমেন্ট, এই 11টা ডকুমেন্টসই আপলোডের অপশন ছিল, এর বাইরে কোনো ডকুমেন্টস আপলোডের অপশন ছিল না। এবার একটা জেনুইন লোক কিন্তু এই 11টা ডকুমেন্টস আপলোড হয়নি, যেহেতু নাই, তাহলে তার কি হয়েছিল, শুধু আধার কার্ডটা আপলোড হয়েছিল, বাকি কোনো ডকুমেন্টস আপলোড হয়নি। এবার এই সমস্ত ভোটারদের এটা হয়েছিল। আর একটা যেটা হয়েছিল যে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলোতে কি ছিল, আধার কার্ড 2002 সালের রোল মানে 2002 সালের লিস্ট এবং এনি আদার ডকুমেন্ট স্পেসিফাই, এরকম একটা অপশন ছিল যে অন্য যে কোনো ডকুমেন্টসও আপলোডের সুযোগ ছিল। সেটা রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্লিজ এনি আদার ডকুমেন্টস দিয়ে ব্যাকেটে ছিল স্পেসিফাই, কোন ডকুমেন্টসটা আপলোড করছে এবং সেটা স্পেসিফাই করো। এই সুযোগটা অপশনটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে ছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেহেতু সেই ব্যক্তি নিজেকে কারো যোগ্য সন্তান বা কন্যা হিসেবে দেখাতে পেরেছে, মানে ম্যাপিং করিয়েছে, আর তার সেই ম্যাপিং এর প্রমাণ স্বরূপ এই 11টা ডকুমেন্টস এর বাইরেও একটা এনি আদার ডকুমেন্টস আপলোডের অপশন ছিল। এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা কি হয়েছে যে শুধু এই 11টা ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে কাজ হয়েছে। কাজটা পুরো পশ্চিমবঙ্গ হলেও ব্যক্তি বিশেষে, এলাকা বিশেষে কাজটা কিন্তু মানে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পদ্ধতিতে কাজটা হয়েছে, এটা আপনার অস্বীকার করার কিছু নেই।
ঠিক আছে, মালদাতে যে পদ্ধতিতে বা মুর্শিদাবাদের যে পদ্ধতিতে কাজ হয়েছে সেই পদ্ধতিতে কিন্তু বাঁকুড়াতে বা বীরভূমে বা বিষ্ণু পুরুলিয়াতে হয়নি। তো এরকম বিষয় আছে, ঠিক আছে। তো এরকম বিষয় ছিল। এবার দেখা যাচ্ছে যে সমস্ত ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে বা নো ম্যাপিং থেকে প্রপার ডকুমেন্টস আপলোড হয়েছিল সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে থেকে, সেই ক্ষেত্রে কি হয়েছিল, তাদের শুধু সেই ডকুমেন্টস গুলো দেখে আপনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা হয়েছে। এবার এখানে একটা ব্যাপার আছে যেটা আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে, যে মুর্শিদাবাদে বা মালদাতে যেটা হয়েছে, এক একটা বুথে 600 জন 700 জনের হেয়ারিং হয়েছে ওই অল্প সময়ের মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে এতটা লোকের হেয়ারিং হয়েছে, এতটা লোকের হেয়ারিং করা, প্রত্যেকের ছবি তোলা, ছবি তুলে প্রত্যেকের ডকুমেন্টস আলাদা আলাদা করে স্টাডি করা, যেটা হ্যাঁ ঠিক আছে, স্টাডি করার পর সেটা রীতিমতো প্রপার ওয়েতে আপলোড করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠেনি, ঠিক আছে। আর তার থেকে আর একটা কারণ হয়েছিল যে স্টাফ বা যারা ভোটারকে খুব ভালোভাবে চেনে তারা অনেকে এই সময় কিন্তু ভোটারদের কাছ থেকে দূরে সরে গেছিল, হেয়ারিং এর সময় ভোটারদের সাথে ছিল না। তো মানে এটা যেহেতু হয়নি, ঠিক আছে, তো তাদের সেই 11টা ডকুমেন্টস আপলোড যাদের হয়নি তাদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে বিনা হেয়ারিং এ পাস হওয়াটা একটু মুশকিল, বা আমার তো মনে হয় না এটা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তাদের কি হবে, তাদের জন্য তাদের কেসগুলো রাখা হয়েছে পেন্ডিং এ। এবার পেন্ডিং এ রাখা হয়েছে তাদেরকে, আজকে যেটা একটা নিউজ দেখলাম দিনাজপুরে, যে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে অনলাইন হেয়ারিং। এই অনলাইন হেয়ারিংটা কিন্তু আরো জটিল সাধারণ মানুষের জন্য, আমার জন্য বা একটা শিক্ষিত মানুষের জন্য এটা জটিল নয়। কারণ শিক্ষিত মানুষ, আমি প্রথম থেকে বলে আসি, এসআইআর শিক্ষিত মানুষের জন্য কোনো সমস্যার বিষয় নয়। এসআইআর হচ্ছে সাধারণ মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য একটা বিশাল বড় সমস্যার বিষয়, ঠিক আছে। তো এবার শিক্ষিত মানুষ অনলাইন হেয়ারিং বলেন অফলাইন হেয়ারিং বলেন প্রপার ওয়েতে কাজটা করতে পারবে, তারাকে যে কথা বলবে তারা সেটা বুঝবে, সেটা করবে। কিন্তু অশিক্ষিত মানুষদের জন্য এটা একটু কষ্টকর। তো এই অশিক্ষিত মানুষদের তাহলে এই অনলাইন হেয়ারিংটা যদি পাস করতে হয় তাহলে তাদেরকে আগে থেকে ট্রেন্ড করতে হবে, প্রপার গাইডলাইনে কোচিং দিয়ে বলেন, টিউশন দিয়ে বলেন, ক্যাম্প করে বলেন, যেভাবে হোক তাদেরকে প্রপার ভাবে ট্রেন করতে হবে, ঠিক আছে, যে এইভাবে অনলাইন হেয়ারিং অ্যাটেন্ড করতে হয় এবং এইভাবে এই পদ্ধতিতে আপনি আপনার দাবিটা 1 থেকে 2 মিনিট যে টাইমটা পাবেন সেই সময়ের মধ্যে আপনাকে তুলে ধরতে হবে। স্বাভাবিকভাবে একটা জিনিস লক্ষ্য করেন, মুর্শিদাবাদের 4 লক্ষ প্লাস মানুষের নাম বাদ গেছে এবং সেই একটা জেলার কাজ করবেন একজন জাজ। তাহলে মাথা পিছু প্রত্যেকটা ভোটারের অনলাইন হিয়ারিং এ টাইম কতটা দিতে পারে? আমার তো মনে হয় না যে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের বেশি টাইম দেওয়া সম্ভব। তো তারাকে ট্রেন করতে হবে ভোটারদের, যে আপনাকে আপনার দাবিটা, বেশি কথা নয়, কোনো ইতিহাস নয়, ভূগোল নয়, কাহিনী নয়, কিচ্ছু নয়, প্রপার ওয়েতে সঠিক পদ্ধতিতে অল্প শব্দের মধ্যে আপনাকে তুলে ধরতে হবে, সেটা ট্রেন করা দরকার আছে প্রত্যেকটা ভোটারকে যাদের অনলাইনে হেয়ারিং হবে। এবার এটা এখানে আরেকটা মনে রাখবেন, ট্রাইব্যুনালটাই কিন্তু শেষ অপশন, ট্রাইব্যুনালটা শেষ অপশন। আর এখানে এই ট্রাইব্যুনালে যদি নাম না ওঠে আর কোনো পার্সনে যদি এই 11টার মতো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে তার বা তার পরিবারের নাম ওঠা ভোটার লিস্টে একটু কষ্টকর, ঠিক আছে। অনেক কিছুই বলার আছে, সবকিছু যেহেতু বলা যায় না, আপনারা আজকে যেটা মানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, ট্রাইব্যুনাল হচ্ছে বা এর পরবর্তীতে যেগুলো হবে, আপনারা বেশি কিছু না, পার্শ্ববর্তী রাজ্য একটা রয়েছে আসাম, সেখানে যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে তাদের কাছে জেনে নেবেন। আজকে যেটা পশ্চিমবঙ্গ হচ্ছে সেটা আসামে অলরেডি 2005 সালে হয়ে গেছে। এই নিয়ে আমি পরে একদিন একটা সময় আলোচনা করব। তো ট্রাইব্যুনালে কিন্তু ডকুমেন্টস এর গাফালাতি একদম করা যাবে না। আপনার 11টা ডকুমেন্টস আছে, 11টা ডকুমেন্টস থাকার পর যদি আপনার নাম না ওঠে তাও পরবর্তীকালে আপনি ফর্ম 6 ফিল আপ করে নামটা তুলে নিতে পারবেন। কিন্তু
যার ওই 11টার মধ্যে কাগজ নাই, ট্রাইব্যুনালে যদি তার রেশন কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট বা অন্যান্য ইন্ডিকেটিভ ডকুমেন্ট দেখে নাম না ওঠে, তাহলে তার জন্য কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে, প্রত্যেকটা ভোটারের কেস স্টাডি করতে হবে। প্রত্যেকটা ভোটারের কেস স্টাডি করতে হবে। এবার দেখুন, অনেকে বলছেন যে আমি একই বাপের, আমরা দুই বেটা, কিন্তু এক বেটার ওই কাগজ দিয়ে নাম উঠে গেছে, আর এক বেটা কেন উঠলো না? এখানে একটা কথা বলি, একই বাপের দুই বেটা, একই বাপের হলো বেটা কিন্তু দুটা। এবং এই ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে যে এক বেটা হয়তো মাধ্যমিক পাস আর এক বেটা কোনোদিন স্কুলেই যায়নি। তাহলে স্বাভাবিকভাবে দুই বেটার যে কাগজ এক হবে এটা আশা করা ভুল। আর এই কথাটা বলাটাও ভুল। ঠিক আছে, একজনের হয়তো জন্ম সার্টিফিকেট আছে, তো আর একজনের হয়তো মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, বা একজনের জন্ম সার্টিফিকেট নাই, একজনের স্কুল। এই প্রবলেম গুলো আছে। বা এরকমও হতে পারে যে বাপের নাম হয়তো জব্বার আলী শেখ, এক বেটা ডকুমেন্টস আছে জব্বার আলী, আর এক বেটা ডকুমেন্টস আছে জব্বার শেখ, আর এক বেটা ডকুমেন্টস আছে জব্বার আলী শেখ। তাহলে স্বাভাবিকভাবে এখানে একজনের নাম উঠবে, বাকি দুজন একই বাপের হলো কিন্তু উঠবে না, কারণ এখানে কোনো রক্ত পরীক্ষা, ডিএনএ টেস্টের ব্যাপার নেই। তো প্রত্যেকটা কেস আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে। সেটা আপনারা স্টাডি করুন, আপনার নামটা কেন বাদ গেছে, যদিও কমিশন আপনাকে কোনো উত্তর দেয়নি যে কেন বাদ গেছে, তবুও আপনারা স্টাডি করার চেষ্টা করুন আপনার প্রবলেম বা ডকুমেন্টসে কি কি প্রবলেম রয়েছে, এবং তার জন্য যতটা পারেন ট্রাইব্যুনালের হেয়ারিং এর নোটিশ আসার আগে পর্যন্ত যতটা পারেন ডকুমেন্টস গুলো ঠিকঠাক করার চেষ্টা করুন। সে আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, রেশন কার্ড বলেন, জন্ম সার্টিফিকেট বলেন, যতটা পারেন ঠিক আছে চেষ্টা করুন। তারপরে ট্রাইব্যুনালে যাবেন, এবার তখন দেখবেন আশা করি পাস করবেন। ঠিক আছে, ধন্যবাদ।